রসায়ন সহায়ক ব্যাচের এটা ডাউট সলভ ক্লাস। তোমাদের এক বন্ধু যে ডাউটগুলো পাঠিয়েছে একটু দেখে নাও। ও বলেছে যে দ্রবণের গাঢ়ত্ব সমান দ্রাবের পরিমাণ বাই দ্রবণ বা দ্রাবকের পরিমাণ, এটা তোমরা জানো। তো বলেছে যে এই দ্রাবকের পরিমাণটা কোন ক্ষেত্রে ইউজ হয়, দ্রবণের পরিমাণটা কোন ক্ষেত্রে ইউজ হয়। দেখো বেশিরভাগ ক্ষেত্রে দ্রবণের পরিমাণটা ইউজ হয়। দেখো দ্রাবকের পরিমাণটা শুধুমাত্র মোলালিটির ক্ষেত্রে ইউজ হয়। মোলালিটি ছোট এম। দেখো এখানে আমরা যখন মোলালিটি নিয়ে আলাদা করে আমরা গুগল ক্লাসরুমে আলোচনা করব, দেখো সেখানে আমরা দেখব যে 1000 গ্রাম দ্রাবকে অর্থাৎ সেটা দেখবে দ্রাবকের সাপেক্ষে, সেই জন্য দেখবে মোলালিটি উষ্ণতা নিরপেক্ষ হয়। 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব আছে, সেটাই তার মোলালিটি। আর বাকি ক্ষেত্রে যেমন শতকরা গাঢ়ত্ব, নর্মালিটি, মোলারিটি, ফর্মালিটি, এগুলোর ক্ষেত্রে আমরা দ্রবণের পরিমাণটাই নেব। তো এই 2 নম্বর ডাউটটা নর্মালিটিতে যে গাণিতিক উদাহরণগুলো দেওয়া আছে তার যে 3 নম্বর অঙ্ক তার সেকেন্ড পার্টটাও বুঝতে পারেনি। দেখো প্রবলেমটাতে রয়েছে যে 40 গ্রাম H2SO4 দ্রবণের যার আপেক্ষিক গুরুত্ব 1.2, এই আপেক্ষিক গুরুত্ব মানে এটাই তার ঘনত্ব, সেটা নর্মালিটি কত। তাহলে তোমাকে 40 গ্রাম এই যে ওজন অনুপাত দেওয়া আছে W/W, সেটাকে নর্মালিটিতে পরিণত করতে হবে। তাহলে আমি শুরু করবো কিন্তু এখান থেকে। 40 গ্রাম মানে W/W H2SO4 মানে কি, 100 গ্রাম দ্রবণে 100 গ্রাম দ্রবণটা 100 গ্রাম দ্রবণে 40 গ্রাম H2SO4 আছে। তা এটা আমার 40% W/W H2SO4 দ্রবণের মানে। এবারে তোমাকে এইটাকে কি করতে হবে, নর্মালিটিতে পরিণত করতে হবে। তার মানে তোমাকে এই যে দ্রাবটা রয়েছে, এটা দ্রাব, এই দ্রাবটাকে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যায় বের করতে হবে। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান আমরা কি জানি, তার প্রদত্ত ভরটা এখানে 40 গ্রাম দেওয়া আছে। 40 গ্রাম বাই H2SO4 এর যার তুল্যাঙ্ক সংখ্যা বের করবো তার তুল্যাঙ্ক ভারটা কত। দেখবে H2SO4 এর তুল্যাঙ্ক ভার 49। কিভাবে 49 হলো একটু দেখাচ্ছি। আপাতত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা আমি বের করে নিচ্ছি। এটা হিসাব করলে হবে 0.816। দেখো তোমাদের এই যে ভাগগুলো এত বড় সংখ্যা, তুমি ক্যালকুলেটর নেই কিভাবে, দেখো তোমাদের সেইভাবে এটা হয়তো ছায়ায় দিয়েছে, সেইভাবে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসবে যাতে তোমাদের সহজে হিসাব হয়ে যায়। তাছাড়া আমি সহজে কিভাবে হিসাব করবো তার জন্য একটা ভিডিও দেবো তোমাদের জন্য। তাহলে এবার আছে যে 49 কি করে বেরোলো, H2SO4 এর তুল্যাঙ্ক ভার। অ্যাসিডের আণবিক ভর, দেখো এই অ্যাসিডটার আণবিক ভর কত। দেখো তার মধ্যে যে পরমাণুগুলো রয়েছে যে সংখ্যায়, হাইড্রোজেন পরমাণু তার পারমাণবিক ভর দুটো রয়েছে, তাই ইন্টু 2। এখানে সালফার রয়েছে একটা, তাহলে 32, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তাহলে কটা রয়েছে 4টা। তাহলে এইটা দেখো হিসাব করলে দেখবে 98 হবে। বাই কত, আমি এটা হিসাব করে তাহলে 98 পাবো। এবার বাই বলা হচ্ছে যে যত H2SO4 কতগুলো H প্লাস দেবে, অর্থাৎ বাই তার ক্ষারগ্রাহিতা। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা মানে অ্যাসিডটা কতগুলো H প্লাস দেয়, তবে H2SO4 দুটো H প্লাস দেয়, তাই এখানে 2 দিয়ে ভাগ করবো। তাহলে সেই জন্য দেখো 49 হয়েছে। এবার দেখো 100 গ্রাম দ্রবণে তাহলে আমি কত গ্রাম তুল্যাঙ্ক H2SO4 আছে সেটা বের করে দিলাম, কিন্তু নর্মালিটির সংজ্ঞা অনুযায়ী আমাকে বের করতে হবে 1000 ml দ্রবণে। তাহলে এই যে 100 গ্রাম দ্রবণটাকে আমাকে এমএল করতে হবে। 100 গ্রাম দ্রবণকে এমএল করবো কি করে, তার ভর আছে, ভরকে আমি কি তার ঘনত্ব দিয়ে ভাগ করব। ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.2, সেটা দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো 83.33 ml। এবার তাহলে আমি করতে পারি যে 83.33 ml দ্রবণে রয়েছে 0.816, তাহলে 1 ml কত 0.816 বাই 83.33, তাহলে 1000 ml কত 1000 ml করো, তাহলে ইন্টু 1000, তাহলে এইটা হিসাব করো। হিসাব করলে আমরা পাবো 9.8, অর্থাৎ তার নর্মালিটি কত, দ্রবণটা নর্মালিটি। এটাই হলো ফার্স্ট পার্টের অ্যান্সার। ওর লেগেছে সেকেন্ড পার্টে। তো সেকেন্ড পার্টে রয়েছে, দেখো সেকেন্ড পার্টে রয়েছে যে 250 ml টু নর্মাল H2SO4 দ্রবণ করতে এই যে দ্রবণটার কত আয়তন প্রয়োজন। তার মানে তোমাকে 250 ml টু নর্মাল H2SO4 এর একটা দ্রবণ করতে হবে, ওই দ্রবণ থেকে কত ml বা কত আয়তন নিয়ে। তাহলে তার মানে তোমাকে যেটা করতে হবে 250 ml টু নর্মাল H2SO4, সেই 250 ml টু নর্মাল H2SO4 এর মধ্যে কত তুল্যাঙ্ক H2SO4 আছে, সেই অনুযায়ী তো তোমাকে এইখান থেকে আয়তনটা নিতে হবে। তার জন্য তোমাকে প্রথমে 250 ml টু নর্মাল H2SO4 মানে তার মধ্যে কত তুল্যাঙ্ক, কত গ্রাম তুল্যাঙ্ক H2SO4 আছে সেটা তোমাকে এই টু নর্মাল H2SO4 এই কথাটার মানে থেকে বের করে নিতে হবে। দেখো টু নর্মাল H2SO4 মানে 1000 ml দ্রবণে 2 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 রয়েছে। 2 গ্রাম তুল্যাঙ্ক, টু নর্মাল মানে 2 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 রয়েছে। তাহলে
250 ml, 1 ml কত গ্রাম তুল্যাঙ্ক রয়েছে? 2/1000। তাহলে 250 ml কত? 250 ml দেখো কিন্তু তাহলে 250 করে দিচ্ছি, তাহলে 4, এটা করলে 0.5। আচ্ছা, তাহলে এমন আমাকে দ্রবণটার আয়তন নিতে হবে, মানে আগের দ্রবণটা, যার মধ্যে এই 250 ml এর সাপেক্ষে যেন 0.5 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 থাকে। দেখো এই যে আমরা 40% থেকে এইখানে এসেছিলাম যে 0.816 গ্রাম তুল্যাঙ্ক কত ml দ্রবণের মধ্যে রয়েছে? 100 গ্রাম, মানে এই ml দ্রবণের মধ্যে। তাহলে 0.816 H2SO4 রয়েছে কত ml এর মধ্যে? আগের আয়তন হিসাব করে যেটা পেয়েছিলাম, এক তুল্যাঙ্ক কতর মধ্যে থাকবে? 83.33/0.816, আর তাহলে 0.5, তাহলে এটা 0.5 দিয়ে গুণ করো, তাহলে এইটা হিসাব করলে তোমাদের এসে যাবে 51.06 ml। ঐকিক নিয়মটা তোমাদের স্পষ্টভাবে না দেখিয়ে জাস্ট এটা করে দিয়েছে হিসাবটা, তাহলে তোমাদের এইভাবে তিন পার্টটার জন্য এই ব্যাপারটা মনে রাখবে। দেখো এবারেও যে প্রবলেমটা বলেছে যে 4 নম্বর উদাহরণে যে লবণের তুল্যাঙ্ক ভার নির্ণয়ের ক্ষেত্রে এই যে 106 বাই, ও লবণটাকে ভেঙেছে অ্যানায়নে, সেইটা বাই 2 × 3 হবে না বাই 2 হবে। দেখো প্রথমত এই লবণটা ভাঙাটা তোমরা ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট ভুল করো, কেন জানি না। কারণ তোমাদের এই যে কোনটা মূলক, তার চার্জ কত, এই বিষয়ে তোমাদের যে এটা একটা ডাটা হিসেবে তোমাকে মনে রাখতে হবে, সেটা তোমরা করো না। আমি এই মূলকের বা চার্জ সহ মূলকগুলোর লিস্ট আমাদের দিয়ে দেবো, আবার শেয়ার করে দেবো, যেটা রসায়নের প্রাথমিক ধারণাতে ছিল। দেখো এইখানে এই ডাউটটা ঠিক আছে, এই ডাউটটা অবশ্য এটা একটা অনেক সময় এটা যদি আমি ঠিকও ধরে নিই, সেই হিসাবে এই ডাউটটা ওকে, যে এই লবণটা ভাঙাটা ভুল হয়েছে সেটা দেখালাম। দেখো লবণ এই মানে এইটা যদি সোডিয়াম কার্বনেট, এর মধ্যে সোডিয়াম পরমাণু রয়েছে নিশ্চয়ই দুটো, আর এই যে CO3 এটা একসাথে একটা মূলক, মানে 3টা সামনে চলে আসবে না, তাহলে তো মানে তুমি যদি 3CO দিয়েছো, তার মানে কার্বন 3টে, অক্সিজেন 3টে ছিল, অক্সিজেন 3টে পরমাণু, কার্বন পরমাণু কিন্তু একটা, তাহলে এটা কিন্তু CO3। এবার দেখো এই যে CO3 আয়নটার এটা একটা মূলক একাধিক পরমাণু দ্বারা গঠিত আয়ন, এই মূলকের চার্জ কিন্তু 2-। দেখো এটা যদি তুমি ভুলেও যাও, সোডিয়ামের যে চার্জ প্লাস হয়, সোডিয়াম তো একটা, তার 11 নম্বরে মানে 281, তাহলে তো সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিলেই তার বাইরের কক্ষ 8 হয়ে যাবে, সেই জন্য তো সে একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে মানে সে সোডিয়াম প্লাস হবে, সোডিয়ামের যোজ্যতা 1 হবে। যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, যতগুলো ইলেকট্রন শেয়ার করে, সেটাই তো তার চার্জ বা যোজ্যতা হয়। তাহলে এই হিসেবে দেখো সোডিয়াম শেয়ার করার ক্ষেত্রে চার্জ হয় না, গ্রহণ বা বর্জন করার সময় চার্জ হয়। এই যে লবণের তুল্যাঙ্ক ভারের যে সূত্র রয়েছে, তাতে বলা হয়েছে লবণের সংকেত ভর, সংকেত ভর 106 হবে, হিসাব করবে সোডিয়াম কত 23 × 2, কার্বন 12, অক্সিজেন 16 × 3, এটা হিসাব করবে, দেখবে 106 হবে। এবারে 106/11তে মোট ক্যাটায়নের চার্জ সংখ্যা বা অ্যানায়নের চার্জ সংখ্যা, সেটা বের করতে কি করবো না, ক্যাটায়নের সংখ্যা, আমি যদি ক্যাটায়ন ধরি যা হবে অ্যানায়ন ধরলেও একই হবে। ক্যাটায়নের সংখ্যা কত 2, আর ক্যাটায়নের চার্জ কত 1, দেখো +1 মানে 1, বা তুমি যদি অ্যানায়ন দিয়েও ধরো, তাহলে দেখো এখানে অ্যানায়নের সংখ্যা কত 1, আর অ্যানায়নের চার্জ কত 2, তাহলে সেই একই হচ্ছে 2। তাহলে তোমাদের এই যে কার কত নেগেটিভ চার্জ হয়, বা এই যে CO3 একজনই একটা আয়ন, অর্থাৎ এটা একটা মূলক রূপে আয়ন, সেই সব বিষয়গুলো তোমাদের রসায়নের প্রাথমিক ধারণাতে কিন্তু লিস্ট ছিল। ইভেন ক্লাস 7এও তোমাদের মূলকগুলো সংকেত লেখার জন্য মূলকগুলো মুখস্থ করতে হয়েছিল। সংকেত লিখবে কি করে? ধরো তোমাকে বলা হলো সোডিয়াম কার্বনেট, তাহলে এই যে সোডিয়াম কার্বনেট বলে দিলে কার্বনেটের সংকেত এই। এবারে দেখো কার্বনেটের সংকেত সহ তার চার্জটা মনে রাখতে হয়, তাহলে এর যত চার্জ সেটাই তার যোজ্যতা। সোডিয়ামের চার্জ দেখবে সোডিয়াম প্লাস হয়, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা 1, তাহলে তার সংকেত হয়ে যাচ্ছিল এইরকম, দুজনের যোজ্যতা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছিল Na2CO3। এই ক্লাস 7-এ তোমাদের এটা করানো হয়েছে, সেই থেকে কিন্তু তোমাদের মূলকগুলো মুখস্থ রাখা দরকার। আমি আবার তোমাদের লিস্ট শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা নিশ্চয়ই মুখস্থ করে